গতকাল আমরা পৌঁছে গিয়েছিলাম অভিযান পাবলিশার্স আয়োজিত ফার্স্ট কলকাতা থ্রিলার লিড ফেস্টে, যেখানে এক অনন্য আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন দেবাঞ্জন মুখোপাধ্যায়, তানিয়া কুমার ও বিতর্কিত সমাজকর্মী রাজীব সরকার। আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল পাঠকদের বাস্তব জীবনের থ্রিলারের সঙ্গে পরিচয় ঘটানো। সমাজকর্মী রাজীব সরকার তুলে ধরতেন তার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। ঠিক কেমন ছিল কালকের সেই অনুষ্ঠান, দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। আজকে অনুষ্ঠান নিয়ে এটা চতুর্থ দিন, তার মানে গত 3 দিন অনুষ্ঠান হয়ে গেছে। 3 দিনের রেসপন্স কিন্তু অসম্ভব ভালো। তার কারণ হচ্ছে আলোচক হিসেবে আমরা যে শুধুই লেখকদের রেখেছি তেমনটা নয়। আলোচক হিসেবে এসছেন লেখকরা, আলোচক হিসেবে এসছেন পাঠকরা, আলোচক হিসেবে এসছেন যারা বই আলোচক বা সমালোচনা করেন তারা, ফলে আবার দুক্ষেত্রে প্রকাশকও এসছেন আলোচক হিসেবে। ফলে আমরা এই আলোচনায় লেখক, পাঠক, প্রকাশক, সমালোচক 4 রকম ফিল্ডেরই 4 রকম লোকের মতামত পেয়েছি। একটি বিষয় যখন আলোচনা হচ্ছে তখন 4 জনেরই যখন মতামত তারা তাদের মতন করে দেন, তখন বিষয়টা আরও অনেক বেশি কংক্রিট হয়ে ওঠে। এক্ষেত্রে আরও একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাইবো, যেটা নিয়ে আমরা লিখেছি। আমরা জানতে পেরেছি যে বিগত কয়েকদিনের পরে আজকে যারা আসছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সমাজসেবী রাজীব সরকার, যাকে নিয়ে অনেক বিতর্কিত ব্যাপার স্যাপার রয়েছে। তো এটা তো একেবারেই অন্য ধরনের হয়ে গেল। তার কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের বলিউডে মাফিয়াদেরকে নিয়ে অনেক রাইটাররা আছেন, লেখেন, তারা সামনে আছেন সেই সব উপন্যাসের, এবং তারা পার্ট বাই পার্ট মানে সেই সব মাফিয়াদের কখনো ভালোবাসা বা প্রেমের দিক তুলে ধরছেন, কখনো তাদের ক্রাইমের দিক তুলে ধরছেন, বা কখনো তাদের শৈশব, মানে বিভিন্ন পার্টে এগুলো করছেন, এবং সেগুলো লেখকরা সামনে আসছেন, প্রমোশনস করছেন, তাদের ওটা ব্যাপারটা। কিন্তু সেখানে কখনোই মূল চরিত্র কখনোই সামনে আসেন। এখানে আপনারা একেবারে সামনে রিয়েল থ্রিলারকে রিপ্রেজেন্ট করছেন। এটা নিয়ে আপনি কি বলবেন? আসলে দেখুন, শুধুই অনুভূতি নাকি না রিয়েলিটিটাকে দেখানোর জন্য? এইটা মূলত রিয়েলিটিকে দেখানোর জন্য। কেননা যদি শুধু অনুভূতি হতো তাহলে হয়তো আমরা রাজীব সরকারকেই শুধু আমন্ত্রণ জানাতে পারতাম, কিন্তু ওই সেশনেই দেবাঞ্জন মুখোপাধ্যায় বলেও একজন আমন্ত্রিত আছেন, যিনি এই মুহূর্তে সাংবাদিকতা পেশার সঙ্গেই যুক্ত। আসলে আমরা ওই যে সেশনটা রেখেছি সেটার মূল বিষয় কিন্তু জীবনে কিভাবে থ্রিলারটা উঠে আসে। রাজীবদার জীবনটা অনেকটাই সেরকম থ্রিলার ধর্মী, যেখানে রাজীবদা একটা সমাজ সেবামূলক কাজ করছেন বা ভালো কাজ করছেন, হঠাৎ করে তাকে একটা সরকার বিরোধী করে দেওয়া হচ্ছে, হয়তো মানে এরপর আবার হয়তো সেটা উনি অন্যভাবে ট্যাকেল করছেন। এমনকি সাংবাদিকতা করতে গিয়ে তারা প্রত্যেকেই কি কি ধরনের থ্রিল ফিল করছেন মূলত সেইটা তাদের থেকেই জানার জন্য এদেরকে ডাকা হয়েছে। এমনকি যার জন্য আমরা এখানে আমাদের আলোচক হিসেবে আইপিএস অফিসারদেরও ডেকেছি। এই মুহূর্তে যারা এসছেন আপনার চোখের সামনে, মানে ভাবনা চিন্তাটা কোথাও গিয়ে যখন হয় না কি যে একটা মানে কি বলবো আপনি যেহেতু আপনাকে আমি দিদি বলি, মানে গর্ভ ধারণ করা আর প্রসব করার পরের আনন্দ, বাংলা ভাষায় প্রথম থ্রিলার লিড ফেস্টকে প্রথমে কল্পনা করা, দেন এটাকে বাস্তবায়িত করা, এবং তার আগে তো ডেফিনেটলি আমাদের অভিযানের অনেক প্রশংসা রয়েছে, কারণ এই মুহূর্তে অন্যান্য প্রকাশক যে গোষ্ঠীগুলো আছে তার থেকে আমরা অভিযান অনেকটা এগিয়ে রয়েছে সেলিংয়ের দিক থেকে বা এর দিক থেকে। যেটা বলছিলাম যে গর্ভ ধারণ করা, দেন বাস্তবায়িত হওয়ার পরে, কল্পনাটাকে বাস্তবায়িত করার পরে যে অনুভূতি, সেটা কি বলবেন? সত্যি কথা বলতে কি এই অনুভূতিটা সত্যি অসাধারণ। মানে মাত্র 72 ঘন্টার পরিকল্পনায় এই লিড ফেস্টটা আয়োজন করা হয়েছে। একেবারেই অন্যরকম। তার কারণ হচ্ছে যে বইমেলাটা অন্য কনসেপ্ট, আমাদের যে কলকাতা বইমেলা, আর এটা একেবারে অন্য কনসেপ্ট। কলকাতায় কবিতা নিয়ে উৎসব হয়, কলকাতায় অন্যান্য সাহিত্য উৎসব হয়েছে, কিন্তু শুধুমাত্র থ্রিলার কেন্দ্রিক উৎসব কলকাতায় কিন্তু হয়নি। কলকাতা কেন, দুপার বাংলায় কোথাওই হয়নি। বাংলা ভাষাই এটা প্রথম থ্রিলার উৎসব।
ফলে এটা যখন আমরা বেসিক্যালি মোহাম্মদ নাজিমুদ্দিনের জন্মদিন উপলক্ষে একটা বিশেষ ছাড় দিই, থ্রিলার সপ্তাহ, একটা সপ্তাহ উপলক্ষে, কেননা উনি গত কয়েক বছর যে উনি লিখছেন, দুপার বাংলার ক্ষেত্রে উনি থ্রিলার লেখার যে প্যাটার্ন সেটাকে একদম আমূল পরিবর্তন করে লিখেছেন। বাংলায় কিন্তু এর আগে এটা ছিল না। বাংলায় আমরা থ্রিলার বলতে মূলত যা বুঝতাম সেটা হচ্ছে গোয়েন্দা গল্প, খুব বেশি হলে কল্প কাহিনী, মানে সায়েন্স ফিকশন। খুব সমাজ বাস্তব জীবনের থ্রিলার কিন্তু সেই সময় বাংলায় ছিল না। কোনো সাংবাদিক, মানে এই যে আজকে যে সেশনটা আছে সাংবাদিকদের নিয়ে আলোচনা, সাংবাদিকরা এতদিন এই ধরনের ফিল্ডে কাজ করছেন, কিন্তু অদ্ভুতভাবে জানি না কেন কোনো সাংবাদিকও আজ পর্যন্ত সেই নিয়ে তেমনভাবে লেখেননি, মানে অন্তত গত কয়েক দশক আগে পর্যন্ত। হ্যাঁ, নাজিমদা লেখার পর থেকে হয়তো অনেকেই লিখেছেন, এপারেও লিখেছেন ওপারেও লিখেছেন, কিন্তু তার আগে থ্রিলার নিয়ে এই ধরনের কাজ তেমনভাবে হয়নি যা বিপুল সাড়া জাগিয়েছে। তো সেই জন্য আমরা এই সময়টা সাধারণত থ্রিলার সপ্তাহ পালন করে থাকি। এই বছরও সেটাই করার আমাদের মোটামুটি পরিকল্পনা ছিল। হঠাৎই একদিন আলোচনা প্রসঙ্গে এই লিটারারি ফেস্টিভ্যালের কথা মাথায় এলো, মানে সেটা মোটে 4 দিন আগে। তখন আমরা কিছুই জানি না, কিছুই ভাবিনি, শুধু তখন ভেবেছি কয়েকজনকে ডাকতে হবে, একটা আলোচনা করব। প্রথমে ভাবলাম শুধু অভিযানের লেখকরা আসবেন, অভিযানের একটা ছোট আলোচনা সভা করা হবে। তারপরেই জাস্ট 72 ঘন্টার মধ্যে এই পুরো পরিকল্পনা করে ফেলা হলো, যেখানে 8 দিনে 22টা সেশন আছে, 105 জন আলোচক আছেন। বাংলা ভাষার প্রথম থ্রিলার লিট ফেস্ট। সুশোভনদাকে আমি একটা প্রশ্ন করব। সুশোভনদা, তুমি তো একজন রিভিউয়ার, বই পড়ো, প্রচুর বই পড়ো, তো তুমি যে এত বই পড়ো, এখন রিভিউয়ারদেরকে নিয়ে তো অনেক প্রশ্ন উঠে যাচ্ছে, অনেক বিতর্কিত কথা উঠে যাচ্ছে, রিভিউয়ারদেরকে দিয়ে রিভিউ করানো হয়, মানে তারা মন থেকে বই পড়ে সেটাকে নিয়ে সমালোচনা করার থেকে বরঞ্চ তাদেরকে প্রভাবিত করে তাদেরকে দিয়ে রিভিউ করানো, কতটা ঠিক? আমার একটা পর্যায়ে হলো আমি একজন সাধারণ পাঠক, এবং দ্বিতীয় পর্যায়ে আমি বই বিক্রি করি, যে বই ব্যবসার সাথে ডাইরেক্টভাবে জড়িত। এবং আরেকটা রিভিউয়ে যখন বললেন প্রশ্ন, ইউটিউবার, বুকটিউবার, বাংলা এপারের বুকটিউবারের শুরুমাত্র আমার হাত দিয়ে হয়। তো সেখান থেকে প্রথম দিন থেকেই মানে আমার ইউটিউবিংয়ের যে গুরু বলি আমার ভাইকে, সে একটা কথা বলে দিয়েছিল যে এটা তোর জগৎ, তুই ঠিক করি তুই কী করবি না করবি, কী বলবি না বলবি। তো সেদিন থেকে আমি হ্যাঁ, সব কিছু তো আর প্রথম থেকে তো শিখে নামা যায় না, ঠেকে শেখে ঠকে শেখে, ঠেকেও শিখেছি ঠকেও শিখেছি। সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে একে তো ভিডিও আছে কমে গেছে, কারণ একটা অনেক বড় বই পড়ছি, হরিদাস সিদ্ধান্ত হচ্ছে মহাভারত, এই জন্য ভিডিওর দিকে আর ব্যবসা সামলে করা হয়ে উঠছে না ভিডিও। সেখান থেকে এটুকু বলতে পারি যে আমি অন্তত প্রভাবিত হয়ে করি না, যেটাকে বলে পেইড রিভিউ বা ওই জাতীয়। আমি এখন পর্যন্ত কোনো বইয়ের এই ক্ষেত্রে এটা করিনি। হ্যাঁ, একটা কিছু করেছি যে বই পড়ে আমার অন্তত মনে হয়েছে যে এই বই বলার ক্ষমতা আমার নেই, বা এই বই পড়ে রিভিউ করতে বসলে আমার মুখ থেকে কোনো ভালো কথা বেরোবে না, বা নেগেটিভ রিভিউ আসবে, সে বই আমি রিভিউ করি। এবং তার জন্য আমাকে আমার রিভিউয়ারদের, আমার যারা ভিউয়ার, তাদের তোর চ্যানেলে কি কোনোদিন কোনো বাজে রিভিউ আসবে না, নেগেটিভ রিভিউ আসবে না? আমি করি না, কারণ আমার একটা নীতি আছে, এটা সম্পূর্ণ ব্যক্তিগত তৈরি নীতি, যে একটা বই কিনেছি, একটা বই পড়েছি, 1 দিন 2 দিন 7 দিন যতদিন লেগেছে, পড়ে আমার খারাপ লেগেছে বা মন্দ লেগেছে বা করতে পারবো না বুঝে গেছি, আর এর পেছনে সময় ঢালবো না। একটা ভিডিও করতে গেলে কি বলবো ভাবতে হয়, একটা সামান্য স্ক্রিপ্ট রেডি করতে হয়, কি একটা ভিডিও সেটিং করতে, আপনি যখন চিত্র পরিচালক বলছে, আপনি জানেন ভিডিও করতে গেলে কাজ করতে টাইম ঢালতে আমার মন চায় না। যখন জানি যে এটা নিয়ে যদি কিছু বলতে বসি ভালো কিছু আসবে না, যে ক্রিয়েটিভ হয় প্রকাশক রাগ করবে বা লেখক কাজ করবে। এক্ষেত্রে আমার বাবার একটা বক্তব্য খুব কাজে বলে, দেখ যে যাই লিখুক, তোর হয়তো খারাপ লেগেছে, কিন্তু সে তো খেটে খুঁটে লেগেছে, তোর কোনো এখতিয়ার নেই সেই লেখাকে খারাপ বলার। তো তোর খারাপ লেগেছে, তোর খারাপ লেগেছে, এটা বলবি না কাউকে। তাই সেগুলো এই এতগুলো যে আইডিয়া পাচ্ছি লোকেরা অ্যাডভাইস দিয়ে, সেগুলোকে মিলিয়ে বলতে পারে আমি অন্তত পেড রিভিউ করি না। এবার কে কী করে সেটা নিয়ে আমি মাথা ঘামাই না। প্রথম কলকাতা থ্রিলার লিট ফেস্টের আজ 4র্থ দিন।
আজকে দুটো সেশন আছে। যখন থ্রিলার বইয়ের পাতা, এখানে দুজন মূল বক্তা, দেবাঞ্জন মুখোপাধ্যায় এবং রাজীব সরকার, সঞ্চালনায় তানিয়া কুমার। আমি এদেরকে একটু মঞ্চে ডেকে নেব। দেবাঞ্জন মুখোপাধ্যায়, রাজীব সরকার এবং তানিয়া কুমার। রাজীব সরকার সমাজকর্মী এবং নামী হুইসেল ব্লোয়ার। একসময় কবি শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে কল্লোলিনী কলকাতা নামে সাহিত্য পত্রিকা প্রকাশ করতেন। সেসব কাজের কাহিনী আমরা থ্রিলার বা রহস্য রোমাঞ্চকর উপন্যাসে গল্পে পড়ি। তার জীবন ঠিক এইরকম। দেবাঞ্জন মুখোপাধ্যায়, জন্ম 1981-তে। প্রথম ছোট গল্প প্রকাশিত হয় 2013 সালে। তার গল্প প্রকাশিত হয়েছে এই সময় সাপ্তাহিক বর্তমান, 19-20 পত্রিকাতে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 10-এর ওপরে। তানিয়া কুমার, জন্ম ও বেড়ে ওঠা হুগলির বৈচিতে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, সাংস্কৃতিক নানা কাজকর্মে ছোট থেকে জড়িত। ভারতনাট্যম, ভালোবাসা। আমাদের আজকের বিষয়বস্তু জীবন যখন থ্রিলার বইয়ের পাতা। এর আগে আমরা থ্রিলার টেস্ট শুরু হয়েছে আমাদের শনিবার 18 তারিখ থেকে, এবং সেখানে আমাদের থ্রিলার নিয়ে বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছি। চলেছে সেশন। আজকে আমরা 7ম সেশনের একেবারে দোরগোড়ায়। তো সেই সেশন থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পেরেছি, থ্রিলারের বিভিন্ন দিক, সেখানে যে বিশিষ্ট জনেরা এসেছিলেন তাদের মতামত, সেই সমস্ত আমরা জানতে পেরেছি। তো আজকে আমি আমার সঙ্গে যাদের দুজনকে পেয়েছি বা আমার সঙ্গে মঞ্চে যারা বসে আছেন, তাদের জীবনটাই কিন্তু থ্রিলার, মানে থ্রিলারের মতোই একেবারে। প্রথমজন দেবাঞ্জন মুখোপাধ্যায়, পেশায় একজন সাংবাদিক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 10-এর বেশি। মায়াবিনী, ম্যানিকুইন, ইনজুরি টাইম এবং রোবেঞ্চে তার উল্লেখযোগ্য থ্রিলার। আর আমার আরেকজন যিনি আছেন তিনি রাজীব সরকার। তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। কলকাতায় যে ডান্স বারগুলো ছিল সেইগুলোকে কেন্দ্র করে একসময় অপরাধ চক্র একেবারে মহিরুহের আকার ধারণ করেছিল। তো তাতে যে সমস্ত আপোষহীন সংগ্রাম, মানে সেগুলোর বিরুদ্ধে তো রাজীবদা সেখানে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। কিন্তু দুঃখের একটা বিষয়, তো সেটা হচ্ছে যে ক্ষমতাসীন যারা মানুষ ছিলেন তারা এই বিষয়টা একেবারেই ভালো চোখে দেখেননি, যার ফলে রাজীবদাকেই তারা নারী পাচার চক্রের অন্যতম পাণ্ডা হিসেবে গ্রেফতার করেন এবং 16 মাস রাজীবদাকে জেলবন্দিও থাকতে হয়। তো আমরা আজকে আমাদের সেশন শুরু করছি যে জীবন যখন থ্রিলার বইয়ের পাতা, যেখানে আমি প্রথমেই দেবাঞ্জন মুখোপাধ্যায়ের কাছে আসবো। দেবাঞ্জনদার কাছে আমার প্রথম প্রশ্ন, আমরা দেবাঞ্জনদার ইনজুরি টাইম উপন্যাসে ভারত বাংলাদেশ সীমানাকে কেন্দ্র করে অপরাধ চক্র দেখেছি, এমনকি পয়েন্ট প্যান্ডিং উপন্যাসেও উত্তরবঙ্গের যে আলাদা রাজ্য তার দাবিকে অশান্ত করে তোলবার যে চেষ্টা, সেটাও আমরা থ্রিলারের মোড়কে দেখেছি দেবাঞ্জনদার উপন্যাসে। তো এইগুলো তো মূলত প্রথম পাতার সংবাদ, কিন্তু সবসময় প্রথম পাতার সংবাদ তো সাংবাদিকরা করতে পারেন না। তবুও সাংবাদিক হিসেবেও দেবাঞ্জনদাকে প্রশ্ন রইল যে এই ঘটনাগুলো কিভাবে আপনাকে প্রভাবিত করেছে, সেটাই কি আপনি উপন্যাসের মাধ্যমে দেখাতে চেয়েছেন? হ্যাঁ, আপনি শোনা যাচ্ছে? আপনি ঠিকই প্রশ্নটা করেছেন। এই ধরনের ঘটনা সবসময় আমাকে প্রভাবিত করে, যেগুলো করতে করতে মনে হয় যে এই বিষয়গুলোর আড়ালে একটা গল্পের বীজ হয়তো লুকিয়ে আছে। তবে যেটা আপনি বললেন এর সঙ্গে, যে সবসময় প্রথম পাতার সংবাদ ছাড়াও অন্যান্য সংবাদ থেকেও যে গল্প হতে পারে না তা নয়, কিন্তু আদৌ যে একটা খবরের কাগজের প্রথম পাতা থেকে শেষ পাতা অবধি ভালো করে যদি কেউ পড়ে, মানে সমাজকে এত সুন্দরভাবে পৃথিবীতে এমন কোনো বই আমার মনে হয় তৈরি হয়নি যে আপনাকে সমাজকে এইভাবে চেনাতে পারে।
আপনি যে শুধু খবর জানছেন, আচ্ছা এখানে এটা ঘটছে, ওখানে চুরি হচ্ছে বা ওখানে দুর্নীতি হচ্ছে, তা না। সমাজে কি চলছে সেটা কিন্তু আপনি খবরের কাগজ থেকে বুঝতে পারেন। সুতরাং আমাকে বরাবরই খবরের কাগজ বা টেলিভিশনের নিউজ প্রভাবিত করে এসছে। তো আপনার যে গল্পগুলো আমি বা উপন্যাসের নাম বললাম, মানে এইটার ক্ষেত্রে কতটা ফিল্ড ওয়ার্ক করেছেন, মানে কোনো কি ফিল্ড ওয়ার্ক করেছেন, বা এই যে আপনার সাংবাদিকতার ওই সময়ের কাজে কি কোনো সম্পৃক্ততা আছে? সাংবাদিকতার সম্পৃক্ততা বলতে আমি মূলত ডেস্কে কাজ করি, তো ফিল্ড জার্নালিস্ট আমি নই। তবে ইনজুরি টাইমের সময় আমি কিন্তু ভারত বাংলাদেশ বর্ডারে গেছিলাম। এই বইতেও যদি আপনি দেখেন যে বর্ডারের কথা আছে, সেই ঘোজাডাঙ্গা বর্ডারে আমি নিজে গেছিলাম। সেখানে 1.5-2 ঘন্টা বসেছিলাম। সেখানকার কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বলে যে কি চলছে বা পরিবেশ পরিস্থিতি ওখানে কি, সেটা আমি সব বইয়ের ক্ষেত্রেই করি। এবং পয়েন্ট পেন্ডিংয়েও তাই। পয়েন্ট পেন্ডিংয়ে যে জায়গাটাকে কেন্দ্র করে গল্প, 6 মাইল আপনি এখনো 6 মাইলকে সেভাবে ওয়েস্ট বেঙ্গলের টুরিজমের ম্যাপে খুব স্পষ্টভাবে দেখতে পাবেন। বিষয়টা হচ্ছে যে এই যে আপনারা থ্রিলার পড়েন, বই পড়েন বা থ্রিলার সিনেমা দেখেন, বা যত রাইটার আজ অব্দি থ্রিলার লিখেছেন, গোয়েন্দা গল্প লিখেছেন, একটা অদ্ভুত একটা চরিত্র আছে যে প্রত্যেকে ঠিক পার্টিকুলার কাউকে সামনে রেখে তাকে অনেকটা মানে সুপার হিরো হিসেবে দেখিয়ে আমরা মানে লেখকরা তাদেরকে প্রেজেন্ট করেন। সেই ঘটনার মধ্যে অনেক সত্য থাকে, কিন্তু বেশিরভাগই থাকে কল্পনা। কিন্তু ধরুন আমি তো আর লেখক নই বা আমি সাহিত্যিকও নই, আমি একটু সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, আমার কোনো যোগ্যতাই নেই তাদের কাছে। আমার কাছে পুলিশ প্রশাসন হেল্প চেয়েছিল 2013 সালে। সে সময় রাজারহাট, বারাসাত, কল্যাণী, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা পুরো জুড়ে এবং কলকাতা জুড়ে কি ভয়ঙ্কর অরাজকতা হতে পারে তার দলিল আজও আমার কাছে আছে এবং পুলিশের কাছেও আছে। তো সেই র্যাকেট ভাঙতে গিয়ে পুলিশ কোনোভাবেই সেই র্যাকেট গুলোকে ভাঙতে পারছিল না। তো আমাকে রিকোয়েস্ট করে আমি সেই র্যাকেটের ভিতর ঢুকে সেই র্যাকেটটাকে ভাঙা হয়। সবার আগে একটা বলা উচিত এখানে যে পুলিশের সিস্টেমে আমরা সবসময়, ধরুন আপনি যদি পুলিশের সঙ্গে ঘোরাফেরা করেন বা পুলিশের সঙ্গে আপনি কথা বলেন, তো সবাই বলবে আপনি পুলিশের খোঁচর। এই যে খোঁচর শব্দটা, এই খোঁচর শব্দটা হচ্ছে আপনার মানে ধরে নিন আপনার পকেটে একটু গাঁজা আছে বা আপনার পকেটে হেরোইন আছে বা কেউ কোনো চোরাই বাইক রেখে দিয়েছে, আপনি সেই ইনফরমেশনটা পুলিশকে দিচ্ছেন। এটাকে বলা হয় খোঁচর, এটাকে বলা হয় খোঁচরগিরি। তো খোঁচর আর একটা অপরাধ চক্রকে ভাঙা, দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। কারণ একটা অপরাধ চক্র মানে বিশাল বড় তাদের ক্ষমতা, তাদের নেটওয়ার্ক ভয়ঙ্কর, সেখানে অনেক রকমের ডিলিং থাকে, আর্মস ডিলিং থাকে, তার মধ্যে থাকে ড্রাগস থাকে, তার মধ্যে মেয়ে পাচার থাকে, তার মধ্যে প্রস্টিটিউশন থাকে, তার মধ্যে মানব পাচার থাকে, তার মধ্যে পাসপোর্ট চক্র থাকে, তার মধ্যে দেশের নিরাপত্তা থাকে, এরকম প্রচুর বিষয় জড়িয়ে থাকে। তো সেই বিষয়গুলোকে ভাঙতে গেলে অনেক সময় প্রশাসনকে বা সরকারকে বা ভারত সরকার বলুন বা যে কোনো দেশের সরকারকে কিছু মানুষকে লাগে যারা প্রশাসনের হয়ে কাজ করে অপরাধ জগতের ভিতরে ঢুকে। আমিও অনেকটা সেই রকম কাজই আমি করেছিলাম। কিন্তু এই অপরাধ চক্র ভাঙতে গিয়ে আমার কাছে কিছু জিনিস ধরা পড়ে। প্রথম ধরা পড়ে রিজওয়ানুর রহমান, যিনি অশোক টডির মেয়ে প্রিয়াঙ্কা টডির বর ছিলেন। তার কেসে দুজনকে ক্লিন চিট দেওয়া হয়। আমি সেই ক্লিন চিট দেওয়ার বিষয়ে প্রতিবাদ করেছিলাম, কারণ আমার কাছে কিছু ইনফরমেশন ছিল। তো সেই ইনফরমেশন গুলো আমি অলরেডি সরকারকে জানিয়েছি এবং সরকার সেগুলো তদন্ত করছে। ঠিক তেমনি বিনোদ মেহতা, যাকে খিদিরপুরে মার্ডার করা হয়, আইপিএস অফিসার। আমরা সবাই জানি যে 3 জনকে ধরা হয়েছিল, একজন লালবাজারে মারা গেছিল, একজন জেলে মারা গেছে, আরেকজন আছেন তার নাম হচ্ছে নাথুদা,
তিনি আছেন এই মুহূর্তে বারুইপুর জেলে আছেন। তো আমরা কিন্তু এই তিনজনের ছাড়া কিন্তু আর কারোর কথা জানি না। মজার বিষয়, এখানে সাগর দাশগুপ্ত বলে কোনো একজন ব্যক্তি আছেন। তিনি কে আমি এটা প্রকাশ্যে আনবো না। আমি খোঁজ করছিলাম যে এই সাগর দাশগুপ্ত কে, কেন তিনি পুলিশের ইনভেস্টিগেশনের মধ্যে আসেননি বা কেন তাকে অ্যারেস্ট করা হয়নি। তো আমি সেই খোঁজটা করছিলাম। আরেকটা বিষয় হচ্ছে ধনঞ্জয় চ্যাটার্জি চট্টোপাধ্যায়, ধনঞ্জয় চ্যাটার্জি হবে, আমার কোনো মেমোরি ঠিক নেই, যিনি হেতেল পারেক মামলায় যিনি ছিলেন। আমি জেলবন্দি থাকাকালীন আমি প্রচুর যারা লাইফার, যারা ধনঞ্জয়কে কাছ থেকে দেখেছে, আমি তাদের সাথে কথা বলেছিলাম। আমাকে প্রত্যেকটা লোক বলেছেন ধনঞ্জয় কোনো অন্যায় করেনি। সে সময় শুধুমাত্র কোনো একজন রাজনৈতিক, একজন বড় কেউটেটার ওয়াইফ, তিনি রাস্তায় নেমে নিজের আভিজাত্য দেখাতে গিয়ে এবং রাজনৈতিক দম্ভ দেখাতে গিয়ে একজন গরিব মানুষকে মার্ডার করিয়েছেন। এটাকে আমি ফাঁসি বলবো না, এটা মার্ডার। মজার বিষয়, আমি সময় নিচ্ছি, হয়তো তানিয়ার অসুবিধা যদি না থাকে। মজার বিষয়, ধনঞ্জয় ছিল 3 নম্বর সেলে আলিপুর সেন্ট্রাল জেলে। ধনঞ্জয় যখন ফাঁসি হয় বা তার আগে যে সমস্ত অপরাধী বা যারা মানে সিকিউরিটি ছিলেন তাদের সঙ্গে ধনঞ্জয়ের কথা হতো। তো সেখানে দুজন ব্যক্তি ছিলেন, একজনের নাম হচ্ছে বিশ্বজিৎ পাল, আরেকজনের নাম হচ্ছে দীপঙ্কর মন্ডল, এবং এরা দুজনেই এখনো অব্দি আমাদের কারা দপ্তরের পুলিশ কর্মী। এবং তারা আমাকে মানে এইসব ব্যক্তি, আমি কোনোভাবে তাদের সাথে কানেক্ট হই এবং আমি কিছু খবর পাই যে ধনঞ্জয় সেদিনকে ওই ধর্ষণ উনি করেননি। ধর্ষণটা কে করেছেন এই বিষয়ে আমি বলতে চাই না, কারণ এটা জুডিশিয়াল ম্যাটার। এটা আমার ব্যক্তিগত, আমার নিজস্ব ইনভেস্টিগেশন, এবং এখানে কোর্টের কোনো বিষয় নেই, কারণ কোর্টের কোনো বক্তব্য আমার কথার সাথে কোর্টের সাথে কোনো যোগাযোগ নেই। এটা আমার নিজস্ব, কারণ এটা আমি একজন ইনভেস্টিগেটর, আমি হুইসেল ব্লোয়ার, আমি সামাজিক কাজ করি, আমি অপরাধের ভিতরে ঢুকে কাজ করি, আমি পুলিশের সাথে বসে কাজ করি, পুলিশ আমাকে বিশ্বাস করে, আজও পুলিশের লোক আমাকে বিশ্বাস করেন, এবং প্রচুর মানুষ আমার কাছে আসেন, সারাদিনে প্রচুর মানুষ আমার কাছ থেকে সাহায্য নেন, এবং তারা আজও প্রচুর মানুষ আমার কাছে আসেন তাদের নিজেদের জীবনের বিপদের কথা বলে। হয়তো অনেক কিছু আমি এখন আগে যেমন বলতাম, আমি এখন বলি না, বলা বন্ধ করে দিয়েছি। ধনঞ্জয় অন্যায় করেনি, সেদিন করেনি, সেটা সত্য, একদম ধ্রুব সত্য। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা যে যাই বলুক, আমি তার সাথে দ্বিমত রাখবো, এটা আমার স্ট্যান্ড। যেদিনকে ধনঞ্জয়ের ফাঁসি হয়, সেই সময় এআইজি হেডকোয়ার্টার ছিলেন অশোক ধর, ডিআইজি হেডকোয়ার্টার ছিলেন রমাপদ ভট্টাচার্য, সুপারিনটেন্ডেন্ট আলিপুর সেন্ট্রাল জেলে ছিলেন রঞ্জিত কুমার মন্ডল, জেলার ছিলেন শ্রমিক সরকার, ডেপুটি জেলার ছিলেন অনিরুদ্ধ গুপ্ত, ওয়েলফেয়ার অফিসার ছিলেন মিসেস শিখা চ্যাটার্জি, মেডিকেল অফিসার ছিলেন বাসুদেব মুখার্জি, এসকর্টে ছিলেন যারা জেলের যখন ফাঁসির মুহূর্তে যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন সুকান্ত দত্ত ওয়ার্ডার, ঝন্টু পাল ওয়ার্ডার, প্রশান্ত গুহ ওয়ার্ডার, দামোদর সিং ওয়ার্ডার। যখন ওর জেল মানে যেদিনকে ফাঁসি হবে তার আগের দিন রাতে ওকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি খাবেন, তখন ও চেয়েছিল কলায় ডাল দিয়ে আলু পোস্ত ভাত। এবং যখন ওকে জেলে পরের দিন সকালবেলা যখন ওর ফাঁসি হয়, সে সময় ওকে যখন নিয়ে আসা হয়, এই খবর কেউ জানে না, বারুইপুর জেল সহ দমদম জেলের অনেকে সেই দিন সকালবেলা চোখের জল ফেলেছিল। প্রশ্ন হচ্ছে, যদি একটা মানুষ, জেল এমন একটা জায়গা, জেল হচ্ছে জীবনের ইউনিভার্সিটি, যারা জেলে গেছেন তারা জানেন জেলে এক রকমের শিক্ষা হয়। প্রত্যেকটা মানুষ যদি 6 মাস করে জেলে থাকেন তার ভিতর পবিত্র হয়ে যাবে। জেল এক অদ্ভুত ভ্যাটিকান সিটি, মানে যেটা
না দেখলে অবিশ্বাস্য বিষয়। জেলের মধ্যে মানুষ কখনো মিথ্যা বলে না। প্রথম হয়তো সে ঢুকে বলে আমি নির্দোষ বা আমি অন্যায় করিনি, আমাকে পুলিশ ফাঁসিয়ে দিয়েছে। পরবর্তীকালে যে সে যখন থাকতে 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 একটা টাইমের পর সে সমস্ত কিছু স্বীকার করে যে হ্যাঁ আমি অন্যায় করেছি, কারণ আমি বরুণ বিশ্বাসকে যিনি গুলি করে মেরেছিলেন সেই তিনি যে অপরাধী মানে গুলিটা চালিয়েছিলেন তার সাথে পর্যন্ত আমার দমদম জেলে নিয়োগ দেন। সেই ভদ্রলোক আমাকে চা খাওয়াতেন। দমদম জেলে যখন আমাকে মার্ডার করার প্ল্যানিং করা হয় সেই সময় আমাকে বাঁচিয়েছিলেন মাওবাদী সব থেকে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নেতা তেলেগু দীপক এবং প্রায় 45 জন মাওয়িস্ট টপ প্রথম সারির নেতা। এটা সবাই জানে, এমনকি এই বিষয়ে গোয়েন্দা রিপোর্ট নবান্নে আছে। তারা আমাকে আমার জীবন বাঁচিয়েছিলেন বলে আমি বেঁচে গেছিলাম, না হলে আমাকে জেলের ভিতরে মার্ডার করে দেওয়া। বিষয় হচ্ছে যখন ধনঞ্জয়কে যখন নিয়ে আসা হয় ফাঁসির জন্য, তখন ধনঞ্জয়কে নিয়ে আসার সময় যখন সবাই কাঁদছে তখন ধনঞ্জয় নির্লিপ্ত ভাবে এসেছিল। সে জেলের সেল থেকে তাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে আসা হচ্ছে সে কোনো কাঁদেনি, একদম নর্মাল সে এসেছিল। অথচ আলিপুর সেন্ট্রাল জেলে যখন দুই ভাইয়ের ফাঁসি হয় সেই সময় কাটোরা বলে একটা জিনিস থাকতো, জানি না এখন মানে আলিপুর যে মিউজিয়াম হয়েছে যেখানে বলা হয় সুভাষচন্দ্র বসু আপনার মানে বেদি করা আছে, যেখানে আমাদের কি বলবো সকালবেলা যারা মানে আমরা যখন প্রাতঃকৃত্য করি তো আমরা নাকি মানে জেলেও নাকি সেরকম ভাবে করা হতো। অ্যাকচুয়াল না, আগেকার সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকেও এটা করতে হয়েছে। সেই সময় দুটো ইট থাকতো, তার মাঝখানে একটা টিনের পাত্র থাকতো, তার মধ্যে তাদেরকে প্রাতঃকৃত্য করতে হতো এবং পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তাকে নিজে হাতে নিয়ে গিয়ে ফেলতে হতো। সেটাকে বলা হয় কাটোরা। এই কাটোরা সিস্টেমটা বন্ধ হয়ে যায় যখন হিউম্যান রাইটস চালু হয়, আইন চালু হয়, তখন এই সিস্টেমটা বন্ধ হয়ে যায়। সুতরাং যখন ওই দুই ভাইকে যখন ফাঁসি দেওয়া হয় সেই সময় এই কাটোরাতে থাকা গু ছুঁড়ে মারা হয়েছিল ওই যারা যখন ফাঁসির মঞ্চে যারা নিয়ে যাচ্ছিল সেই সমস্ত পুলিশ কর্মীরা। তখন জেলের যারা আসামি তারা যারা লাইফ তারা ওই দুই ভাইকে চেপে ধরে নিয়ে গিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে উপস্থিত করে। অথচ এই ধনঞ্জয় যখন সেল থেকে যখন সে ফাঁসির মঞ্চে যাচ্ছে তখন সে নির্লিপ্ত ছিল এবং অদ্ভুত ভাবে সে শুধু একজন ডেপুটি জেলার অনিরুদ্ধ গুপ্তকে শুধু বলেছিল আমি এই যে হেঁটে যাব সেল থেকে আপনার ফাঁসির গলায় দড়ি পড়বো, আপনাকে আমার একটা হেল্প মানে উপকার করতে হবে। তো উনি বলেছিলেন কি, উনি বলেছিলেন কিশোর কুমারের চলতে চলতে গানটা আপনি গাইবেন এবং সেদিন ডেপুটি জেলার অনিরুদ্ধ গুপ্ত গানটা পুরো গেয়েছিলেন এবং সেই গানটা শেষ হবার সাথে সাথে ওনার ফাঁসি হয়। এই কথাগুলো বলার জন্যই আমার আজকের এই অভিযান, এই অনুষ্ঠানে আমার আসা। আমার এখানে আমার নিজের বিষয়ে কিছু, আমি অপরাধী কি আমি নির্দোষ এসব আমার কাছে কোনো যৌক্তিকতা নেই। আমি শুধু এসেছি এই তিনটে মানুষের কথা বলতে, এক রিজানুর রহমান, দুই বিনোদ মেহতা, তিন ধনঞ্জয়, যারা মারা গেছেন, যে মৃত্যুটা আমার কাছে খুব প্যাথেটিক। এই আওয়াজটুকু তোলার জন্য আমার এখানে আসা। আমার যন্ত্রণা আমাকে ডেকেছে, তানিয়া বললো, আমি এইটুকুই বলবো যে জীবনের একটা ইতিহাস হচ্ছে এবং এই বিশ্ববিদ্যালয় হচ্ছে জেল। যারা যায়নি তারা কোনোদিন বুঝবে না জেল কি ভ্যাটিকান সিটি। থ্যাংক ইউ।